স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বেতন বৃদ্ধি সহ বিশ্ববিদ্যালয়ের নানা দিক উঠে আসছে আলোচনায়। ছুটি সহ বিভিন্ন কারণে অনুপস্থিত শিক্ষকরা, আবাসিক হল নিয়ে আছে সংকট, প্রশ্নবিদ্ধ শিক্ষার মান, এসব নিয়ে আজকে আলোচনা। উচ্চশিক্ষার সিঁড়ি কথা বলতে স্টুডিওতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাত, আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান এবং সমাজতাত্ত্বিক ডক্টর সলিমুল্লাহ খানও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর আইনুন নিশাত, সরকারি উচ্চ মাধ্যমিক কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন 5 গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আব্দুল মুহিত। তিনি বলছেন 12 থেকে 20 টাকা যেগুলি বেতন সেগুলি বাজেট 5 গুণ বাড়ানো হবে। এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমার কোনো বক্তব্য নেই। আমার কথা হচ্ছে, আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলাম, এখনো আছি। এখন বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলার জন্য সরকারি অনুদান প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোর খরচ বাড়ছে, শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে যৌক্তিকভাবে, অন্যান্য খরচও বাড়ছে। এখন অপশন হচ্ছে, 1 সরকারি বরাদ্দ বাড়ানো, 2 আয় বাড়ানো বিভিন্নভাবে। আয়ের একটা উপায় হতে পারে যে ছাত্রদের টিউশন ফি বাড়ানো, আরেকটা উপায় হতে পারে শিক্ষকরা যে বিভিন্নভাবে কনসালটেন্সি করেন তার উপর একটা লেভি বসানো, যেটা বুয়েটে বসানো হয়। তো বাংলাদেশে এই সিদ্ধান্তটা হচ্ছে বহুলাংশে নির্ভর করবে ছাত্ররা কিভাবে নেবে, রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে। এই যে 20 টাকার থেকে বাড়িয়ে 5 গুণ মানে 100 টাকা করা পার মান্থ অর পার টার্ম, এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক হবে। যে ছেলেটা প্রাইভেট স্কুলে মাসে 5,000 কি 10,000 টাকা বেতন দিয়ে পড়ে এসছে, সেই ছেলের বেতন এই 100 টাকায় নিতে গেলেই অনেক ধরনের তর্ক বিতর্ক উঠবে। তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে পলিটিক্যাল ফ্রন্টগুলো, ছাত্র সংগঠনগুলো এটাকে কিভাবে নেবে। এটুকুই আমি বলতে চাই। প্রফেসর মিজানুর রহমান। আমিও অনেকটা এরকমই। আসলে এগুলা আগেও বহুবার এরকম চেষ্টা করা হয়েছিল যে আমাদের যেটি মানে ছাত্রদের থেকে যে বেতনটা নেওয়া হয়, এটা এই 20 টাকা, 12 টাকা থেকে 20 টাকা এরকমই, এটা যুগে যুগে আছে। আমি এরকমই 12 টাকা দিয়ে পড়ছি, আমার ছেলে পড়ছে, আমার বাপ চাচারা যারা পড়ছে তারা পড়ছে, এবং আমার নাতিও হয়তো পড়বে। তো এইটা হয় স্বাভাবিক। পাবলিকের পৃথিবীর বিভিন্ন দেশে এরকমই আছে, যারা শিক্ষাটাকে একেবারে রাষ্ট্র সর্বোচ্চ মহল পর্যন্ত ফ্রি এডুকেশন এরকম বহু দেশে আছে। এখন আমাদের এখানে হলো একটা মিশ্র ব্যবস্থার মধ্যে পড়ে গেছে। ওই যে আনন্দ স্যার যেটা বললেন, যে ছেলে হয়তো 1,500 টাকা করে মাসে স্কুল থেকে দিয়ে আসছে, এখানে আইসে 20 টাকা, এবং 20 টাকার থেকে যদি এটা 22 টাকাও করা হয়, সেটাও একটা প্রতিক্রিয়া হবে। তবে আমি যেটা মনে করি যে আমাদের, যেহেতু আপনি প্রসঙ্গক্রমে ওইটাও আনছেন যে হ্যাঁ, শিক্ষার মানের ব্যাপারটা আসছে, তো মানের ব্যাপারটা যখন আমরা বলি, তখন শিক্ষার ক্ষেত্রে ব্যয়ের ব্যাপারটাও নিয়ে আসতে হবে। অনেক সময় বলা হয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই, 200 বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু মাথাপিছু ছাত্রপিছু ব্যয়ের ক্ষেত্রে কি 5,000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়? ছাত্র প্রতি যে ব্যয় হয়, এটা পৃথিবীর কোনো 5,000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে কিনা। তো আমাদেরকে এটা হিসাব করে দেখতে হবে। আমাদের যেই উপাচার্য হিসাবে আমি এর আগে 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলাম। এখন আমি 5th ইয়ার। বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক টানাটানির মধ্যে চলতে হয়, এটা অসহনীয় মাত্রায়। মানে যে সংকট, বিশেষ করে ল্যাবরেটরিতে, অ্যাপারেটাসে বা ম্যাটেরিয়াল কেনার ক্ষেত্রে, বই পুস্তক, ইন্টারনেট সংযোগ, এইগুলোর যে ব্যয়, এগুলো এত বেড়ে গেছে। এগুলো আসলে সরকার থেকে, আর সরকারেও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন 39টা পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ আরও নতুন করে হচ্ছে। ব্যয় যদি ব্যাপকতা দেখা যায় হয় যে ব্যয়ের পরিমাণটা, ভলিউমটা এটা অনেক বাড়ছে, কিন্তু ওই একই সাথে যদি ছাত্র অনুপাতে দেখি, তো সেটা কিন্তু এখনো আমাদের খুব হতাশাব্যঞ্জক। তো সেটা বাড়াতে হবে। তবে এইটাই পথ কেনা, এই যে বাড়বে কিনা, কারণ আমাদের এখনো আমরা কিছুটা টিউশন ফি এরকমই নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোধহয় একটু বেশি, কারণ আমাদের এখানে 100 টাকার উপরে বোধহয়। কারণ একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনটাই একটু প্রাইভেট ধাঁচে করছিল, যে একটা পর্যায়ে এটা প্রাইভেটের মতো নিজস্ব সাস্টেনেবল হবে, নিজস্ব আয় দিয়ে চলবে।
পরে আবার একটা আন্দোলন করে ওই ধারা পরিবর্তন করা হলো। তো তারপরেও জগন্নাথে এরকমই আছে বোধহয় 100 টাকার মতন এক্স্যাক্টলি কাছাকাছি। তো এটা যদি 5 গুণ করা হয় তাহলে কিন্তু এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আর এটা হবে না। ও ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এটা 100 টাকা, আবার না, অন্য বিশ্ববিদ্যালয় হয়ে যাবে এটা। অর্থমন্ত্রী বলছেন 12 থেকে 20 টাকা যেসব বেতন আছে তা 5 গুণ করা হবে। সেই ক্ষেত্রে 12 থেকে 20 টাকা আবার জগন্নাথ না, এটা আমি অন্তত আগের থেকে 100 টাকার মতো দিচ্ছে আমার ছাত্ররা। ডক্টর সলিমুল্লাহ খান কি মনে করছেন 12 থেকে 20 টাকার বেতন? এইটা তো সামান্য দিক, এর গোড়ায় কিন্তু আরো সমস্যা আছে, সেটা দেখতে হবে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা সংকট আছে, এটা যদি আমরা স্বীকার করি তখন আমাদের ঠিক হচ্ছে সংকটটা কোথায়। আমরা শিক্ষা ব্যবস্থার যেভাবে সংস্কার করার চেষ্টা করছি সেটা ধরেন একটা দিক হলো যে ছাত্র বেতন বৃদ্ধি করা, আরেকটা দিক লক্ষ্য করতে হবে এখানে মোট যে জাতীয় ব্যয়ের কত অংশ আমরা শিক্ষায় ব্যয় করি। ভারত স্বাধীন হবার পর 50-এর দশকে এবং 60-এর দশকেও ভারত একটা নর্ম স্থাপন করেছিল, মোট জাতীয় আয় যেটাকে আমরা জিডিপি বলি সেইটার শতকরা 6 ভাগ, ন্যাশনাল ইনকামের 6 ভাগ শিক্ষা খরচ করা হবে। কিন্তু ভারত কখনো 6 ভাগ খরচ করেনি। এখনো ভারতের সর্বোচ্চ, আমি 2012 সনের খবর বলছি, শতকরা 3.5। একমাত্র মালদ্বীপে 6-এর উপরে খরচ করে। বাংলাদেশে 2.2, মানে কথাটার মানে হলো আপনার 1000 টাকায় 22 টাকা খরচ করি আমরা শিক্ষায়, অর্থাৎ 100 টাকার মধ্যে 2 টাকা 20 পয়সা খরচ করি। তো এইটা হচ্ছে গোড়ায় আছে আমাদের। এর কারণটা কি, দৃষ্টিভঙ্গি কি জন্য জানেন? এখনো উচ্চশিক্ষাকে মনে করা হচ্ছে এটা একটা প্রাইভেট গুড, এটা যে পাবলিক গুডস এটা মনে করছে না। এটা কেন পাবলিক গুডস, এটা কেন সোশ্যাল মেরিট গুডস, এটা না ভেবে, অর্থাৎ শিক্ষা যার হয় সে শুধু তার পরিবারের উপকার করে না, সে শুধু যে কোম্পানিতে চাকরিরা তার উপকার করে না, গোটা জাতির উপকার করে। এটা বোঝার জন্য খুব দ্রুত একটা কাজ আমরা করতে পারি। আমাদের যে অংশকে আমরা পৃথিবীতে বলি দক্ষিণ এশিয়া, ভারত এখানে সবচেয়ে বড় দেশ, এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সংখ্যা অনেক বেশি। আমি ভারতে প্রায় 2 কোটির মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে। বাংলাদেশে তার সেই পর্যায়ে বিশ্ববিদ্যালয় বলতে আমি শুধু বিশ্ববিদ্যালয় বোঝাচ্ছি না, পাবলিক প্রাইভেট কলেজ মেডিকেল, হ্যাঁ সেইটা মানে সরকারি হিসাবে হয়তো মনে হতে পারে অ্যাকচুয়ালি তার চেয়ে একটু কম, আমাদের হয়তো এটা 22 লক্ষ হবে। তো যাই হোক, আমি তর্কে না গিয়ে বোঝাচ্ছি আমাদের এটা ভারতের তুলনায় অনেক কম। এই শিক্ষার পেছনে আমরা যে টাকা খরচ করি, শুধু বিশ্ববিদ্যালয় নয়, প্রাইমারি স্কুল শুদ্ধ। আমরা ব্রিটিশ আমলে দেখি যে ব্রিটিশরা প্রাইমারি শিক্ষার জন্য টাকাই খরচ করেনি, 1947 পর্যন্ত 1 পয়সা খরচ করেনি। শুধু প্রাথমিক সরকারের হাতে দায়িত্ব দিয়েছিল আপনারা সেস এবং কর বসিয়ে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেন। ব্রিটিশ অল্প অল্প টাকা বরাদ্দ করেছিল 19 শতাব্দীর মাঝামাঝি থেকে, সেটা উচ্চশিক্ষার জন্য। আমি সেই উচ্চশিক্ষার কথা বলছি। আজকে আমাদের জাতীয় উন্নয়ন নীতিতে মনে করা হয় এইটা প্রাইভেট এন্টারপ্রাইজের মতো এডুকেশনকে দেখতে হবে একটা পণ্য আকারে, যার খরচ সেই মেটাবে। আগে বলা হতো এইটা মা বাপ মেটাবে প্রাইভেট, এখন তার মধ্যে বলছে স্বয়ং ছাত্র নিজেই মেটাবে। অনেক দেশে যেমন পাকিস্তানে চালু হয়েছে এটা, ছাত্রকে এডুকেশন লোন দেওয়া হবে, কম সুদে দেওয়া হবে, কিন্তু সে পরে শোধ করবে। আমার বক্তব্য হচ্ছে যেটাকে আমরা নিও লিবারালিজম বলি বা যেটাকে এখন গ্লোবালাইজেশন বলা হয়, এটার সাথে এই জিনিসটা এসছে শিক্ষাও আর 10 পণ্যের মতো একটা পণ্য। দেশের ভিতরে এটার মূল্য বৃদ্ধি করে এটাকে কম্পিটিটিভ করে তুলতে হবে, অর্থাৎ খরচ যারটা সে মেটাবে, আর আন্তর্জাতিকভাবে এটার বিনিময় হবে। যেমন বিদেশি ছাত্র আনবো, আমেরিকাতেও কি হচ্ছে, ক্যালিফোর্নিয়া শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে এখন। এটা শুধু আমাদের দেশের টেন্ডেন্সি নয়, সেটা কি ক্যালিফোর্নিয়া স্টেটের বাইরে এখন ক্যালিফোর্নিয়া খরচ কত শিক্ষা জানেন? বছরে একটা স্টুডেন্টের জন্য $25,000 থেকে $45,000 আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে। তো এই জন্য আপনি যখন হিসাব করে দেখবেন বাংলাদেশের শিক্ষার খরচ অনেক কম। তো আপনি যদি আমেরিকার সাথে কম্পিট করে এখানে আর বাড়াতে চান, আপনি বলে সারা পৃথিবীতে, তাহলে আপনি লেবার কষ্ট বাড়ান, অনেকগুলো সমস্যা আছে। আমার বক্তব্য পরিষ্কার যে বাংলাদেশের জাতীয় ব্যয়ের বা জাতীয় আয় থেকে তো ব্যয়টা ঠিক হবে, অতি অল্পে আমরা বরাদ্দ করি শিক্ষার জন্য, ওই জায়গা হচ্ছে মূল গড়ায় গলত। তারপরে আমরা আরেকটা বিপদ করেছি এখন, সেটা কি, শিক্ষার হার যদি বাড়াতে হয় দেশে, এখন শিক্ষার হার তো কোনো বাড়ে না। অনেকে একটা ফলস মনে করে কি উচ্চশিক্ষা অনেক পরিমাণে বেশি হয়ে গেছে, উচ্চশিক্ষার ফলে বেকারত্ব তৈরি হচ্ছে। কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে উচ্চশিক্ষিত মানে বিশ্ববিদ্যালয় শিক্ষিত বেকারত্বের হার সবচেয়ে কম। ভারতে এটা শতকরা 12-13%, বাংলাদেশে এটা শতকরা 3 থেকে 4-এর মধ্যে। আমি হচ্ছে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর এদিক থেকে, মানে এমপ্লয়মেন্টের দিক থেকে। তারপরেও বলবো সমাজের প্রয়োজনের তুলনায় দেশে যদি আপনার এই বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট রেশিও ওই বয়সের শিশুদের তুলনায় 30 থেকে 40 ভাগ হতে হয়, বাংলাদেশে এটা এখনো 10 ভাগের নিচে। সেদিক থেকে উচ্চশিক্ষার প্রসারের অনেক জায়গা থাকা সত্ত্বেও আমাদের প্রাইভেট এন্টারপ্রাইজের লোকজন বলছেন যে এটার দায়িত্ব প্রাইভেট ইউনিভার্সিটিকে দিতে হবে, প্রাইভেট প্রতিষ্ঠানকে দিতে হবে। কেন দিতে হবে? যার খরচে সে পড়বে। ধরে নেওয়া হচ্ছে এটা জাতির কোনো দায়িত্ব নাই। এটা আমাদের বিপরীতের দক্ষিণ এশিয়া আমরা
পূর্ব এশিয়াতে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখেন এর সম্পূর্ণ বিপরীত। সেই কারণে সেখানে ন্যাশনাল সিস্টেমস অফ ইনোভেশন, জাতীয় গবেষণা এবং জাতীয় রিসার্চ গড়ে উঠছে, অথচ আমাদের লেখাপড়ার মান বৃদ্ধি পাচ্ছে না। স্যার, প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছিলেন, আমাদের গণযোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে আপনারা যখন আসবেন তখন প্রশ্নটিকে সাজানো হয়েছিল হচ্ছে এরকম যে প্রকৌশল বা চিকিৎসা বিজ্ঞানের মতো কারিগরি বিষয়গুলি ছাড়া উচ্চ শিক্ষা আসলে আমাদের কি কাজে লাগে। যখন আমরা দেখি ফিজিক্সে পড়াশোনা করে কেউ ব্যাংকে চাকরি করছে, সাংবাদিকতা করছে হচ্ছে অন্য আরেকটি বিষয় পড়ে, সাধারণ ভাবে আমরা যদি দেখি তাহলে এইটা আমাদের কি কাজে লাগে, আসলে এর কোনো বড় অবদান রয়েছে কিনা? আমি এই প্রশ্নের সাথেই কোনোভাবেই একমত নই। আমি মনে করি আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশন, আইদার মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং অর ল, এইগুলো হচ্ছে বেসিক্যালি একজনকে জীবনে পৌঁছানোর প্রাথমিক স্তর। আপনি যদি জেনুইন প্রফেশনাল গ্রুপে যেতে চান, এটা হবে পোস্ট গ্রাজুয়েট লেভেলে। আমেরিকাতে আপনি ডাক্তারি পড়তে পারবেন না আপনার যদি ব্যাচেলার্স ডিগ্রি না থাকে। আমেরিকাতে আপনি ল পড়তে পারবেন না যদি আপনার ব্যাচেলার্স ডিগ্রি না থাকে। একইভাবে বেশ কিছু সাবজেক্টের জন্য আপনার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটা কম্পালসারি। এখন একজন যদি আমেরিকাতে ডাক্তারি পড়তে চায়, সে অ্যানাটমি নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করতে পারে, ফিজিওলজি নিয়ে করতে পারে, কেমিস্ট্রি নিয়ে করতে পারে, কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েও করতে পারে। সো এটা হচ্ছে ম্যাচুরিটির জন্য। আমি মনে করি না যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করার পরে আসলে জীবনের সাথে তার পরিচয় হওয়া দরকার। তবে হ্যাঁ, ভবিষ্যতে একটা টেকনিক্যাল দিকে তার যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। তবে বাংলাদেশ তো আর আমেরিকা না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সরকারি চাকরিতে ঢুকে যাচ্ছে, তার প্রফেশনাল ক্যাপাসিটি তৈরি হওয়ার সুযোগ হচ্ছে না। কিন্তু আমি একটু অধ্যাপক সলিমুল্লাহ খান যেভাবে বিশ্লেষণ করেছেন, আমার দ্বিমত নেই। উনি অর্থনীতির ছাত্র এবং সেখান থেকে তাত্ত্বিক দিক থেকে কথা বলেছেন। আমি একটু বিশ্লেষণ করতে চাই কোন দেশগুলোতে কি অবস্থা। আপনি যদি আমেরিকা দেখেন, সেখানে কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোকে বলে স্টেট ইউনিভার্সিটি কিংবা ল্যান্ড গ্র্যান্ট ইউনিভার্সিটি। যখন ইউনিভার্সিটি হয়েছিল, ইউনিভার্সিটিকে হিউজ জমি দিয়ে দেওয়া হচ্ছে, তুমি এই জমিতে চাষাবাদ করো, তেল পেলে তেল পাও। কলোরাডো ইউনিভার্সিটিগুলো বিরাট বড় লোক তেল পেয়েছে তার তলায়। আর হচ্ছে টিউশন ফি ইজ ভেরি হাই। তার সাথে হচ্ছে সরকার থেকে প্রচুর রিসার্চ গ্র্যান্ট দেওয়া হয়। অর্থাৎ আমি রিসার্চ করব, আমাকে গ্র্যান্ট দেওয়া হচ্ছে, আমি এই গ্র্যান্টের টাকা দিয়ে 5 জন 7 জন 10 জন টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাখবো। তাদের টিউশন ফিটা কিন্তু সরকার দিচ্ছে, কিন্তু আমাকে অধ্যাপককে দিয়ে এবং ওই ছাত্রকে দিয়ে কাজ করাচ্ছে। আরেকটা আছে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাথে প্রাইভেট সেক্টরের ঘনিষ্ঠ যোগাযোগ। ওষুধের রিসার্চ কারা করে, কেমিস্ট্রি রিসার্চ কারা করে, ফিজিক্সের রিসার্চ কারা করে, ইঞ্জিনিয়ারিং রিসার্চ কারা করে। ওই প্রাইভেট সেক্টরের প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা তারা ইউনিভার্সিটির অধ্যাপকদের দিয়ে করে। এইভাবে তাদের আয়ের একটা ব্যালেন্স হয়। আপনি যদি ইউএসের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু সবচেয়ে দামি ইউনিভার্সিটিগুলো কিন্তু প্রাইভেট। হার্ভার্ড, এমআইটি, ক্যালটেক, ডিউক, যার কথা বলেন, এরা প্রাইভেট। আইভি লিগের সবগুলো প্রাইভেট। এখন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর আরেকটা আয়ের উৎস হচ্ছে এন্ডাওমেন্ট। এটা পাবলিক ইউনিভার্সিটিরও, যে প্রাক্তন ছাত্ররা তার আলমা ম্যাটারকে হিউজ টাকা দেয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কিংবা এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ইচ্ছা করলে থোক বরাদ্দ দিয়ে এন্ডাওমেন্ট ফান্ড ক্রিয়েট করে সেটার মাধ্যমে ইউনিভার্সিটি, সেই কালচারটা আমাদের দেশে নেই। ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই, সব পাবলিক। আমি সংক্ষেপ করছি। সেই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্র টিউশন ফি এমনভাবে ধার্য করা হয়, সেই টিউশন ফি দিয়ে কিন্তু ইউনিভার্সিটি চলে। কাজে ইউনিভার্সিটিগুলো ছাত্র যত পাবে তার আয় তত বাড়বে। তার সাথে রিসার্চ গ্র্যান্ট আছে, এনভায়রনমেন্ট আছে। কিন্তু আমি যদি একজন ছাত্র হই, যে ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি যদি স্কলারশিপ পাই সরকারে কিংবা সিটি কাউন্সিল থেকে, ওই স্কলারশিপের টাকাটা ইউনিভার্সিটিতে সরাসরি দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ইউনিভার্সিটিতে ঠিক 12 মাসটা 12 মাসে শেষ হয়। ইউনিভার্সিটি চেষ্টা করে তার রেপুটেশন যত ভালো হবে তত সে ভালো ছাত্র পাবে। কাজে এখানেও কিন্তু ছাত্র নিজের পকেট থেকে হয়তো দেয় না, কিন্তু তার টিউশন ফির মাধ্যমে ইউনিভার্সিটি চলে। আর লাস্টলি আমি ইন্ডিয়ার কথায় আসি। ইন্ডিয়াতে সবচেয়ে চাকরি পাওয়ার জন্য ছাত্ররা পাগলের মতো যেখানে ঝুঁকে পড়ে, সেটা হচ্ছে আইআইটি কিংবা আইআইএম। সেখানে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে পরে পাশ করার পরে 2 বছর 5 বছরের মধ্যে শোধ করে। কাজে অন্য দেশ থেকে শেখার ব্যাপার আছে। কিন্তু আমি ভয় পাই
যে এটাকে কেন্দ্র করে যদি রাজনৈতিক আন্দোলন শুরু হয় রাজনীতি তাহলে ইউনিভার্সিটিটা থেমে যাবে। আমি এইটাতেই আমি আমি- ভয় পাই। স্যার আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পর রাজনীতি তাহলে ইউনিভার্সিটিটা থেমে যাবে। আমি এইটাতেই আমি ভয় পাই। স্যার আমার একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে এসে স্যার আপনি যেটি বলবেন আমার প্রশ্নটি আমি একটু শুধু যুক্ত করতে চাই যে জাতীয় অর্থনীতিতে, রাষ্ট্র সমাজনীতিতে, এমনকি জাতীয় মননে উচ্চশিক্ষার কোনো অবদান রয়েছে কিনা আমাদের দর্শকরা কিন্তু খুব বেশি অবদান দেখতে পাচ্ছে না। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে, প্রফেসর মিজানুর রহমান। না, দর্শক যে প্রশ্নটা করলো যে আমাদের উচ্চশিক্ষা কোন কাজে লাগে বা কিভাবে ব্যবহার করি, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি 39টা সাবজেক্টে অনার্স কোর্স আছে, মাস্টার্স কোর্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে আরম্ভ করে ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, বাংলা সাহিত্য, ল, বিজনেস, কমার্স। তো আমি প্রায় এই কথাটা বলি, এখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করানো হয়, ছাত্ররা সেগুলো পড়ে, কিন্তু যাওয়ার সময় কি নিয়ে যায়? কারণ যাওয়ার সময় যেটা নিয়ে যায় আমি বলি এটা কালচার, একটা কালচার নিয়ে যায়। আর কালচার শব্দটা ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন, বরং আনকালচার্ড ডিফাইন করা সহজ। আনকালচার্ড হচ্ছে যারা মানে নর্মস বোঝে না, অবস্থা বোঝে না, বা এটা আমার মনে হয় সবাই বুঝে গেছে। আনকালচার্ড না যারা, তাদেরকে কালচার বলি। তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হচ্ছে কালচার করে বের করে দেওয়া। আর যেটা বলা হচ্ছে ফিজিক্স পড়ে ব্যাংকে চাকরি করছে বা ইঞ্জিনিয়ারিং পাশ করে পুলিশে চাকরি করছে, এইটা কালচার একটা লোকের পক্ষে, অর্থাৎ যেই লোকটা কিছুটা হলো সৃজনশীলতার চর্চা করে, কিছুটা হলো অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি ডেভেলপ করে, এগুলো যেই সাবজেক্টে পড়ুক না কেন, সব সাবজেক্টে কিন্তু এই ধরনের একটা প্রশিক্ষণ সে পায়। একেবারে পুলিশের বিদ্যা পড়ে পুলিশ ভালো পুলিশ হয়ে গেছে, অথবা কিনা বলা হয় ব্যাংকিং পড়ে ব্যাংকের এমডি ভালো করছে, এরকম ইতিহাসে না, আমাদের বাংলাদেশেও এখন বিভিন্ন সেক্টরে আছে লোকজন যারা ওই রিলেভেন্ট সাবজেক্টে পড়াশোনা করেনি। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা কিভাবে কাজে লাগে? আমি বরাবর যে কথা বলি, এটা একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করে দেয়। আর এটা হচ্ছে লোকটাকে কালচার, কিছুটা হলো কালচার করে তাকে বাইরে পাঠানো হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শিক্ষার। কারণ আমরা দেখি নেই যে এই সাবজেক্ট পড়ার কারণে এই শুধু কেবলমাত্র এই লাইনেই চাকরি। যেমন আমি গত 20 বছরে যদি আপনি চাকরির বিজ্ঞাপনগুলো পর্যালোচনা করেন, তাহলে দেখেন তো এক জায়গায় শুধু শিক্ষকতা ছাড়া কোথাও ইতিহাস অথবা ফিলসফি অথবা ইসলামিক হিস্ট্রি এরকম কোনো সাবজেক্টের রিলেভেন্ট কোনো চাকরির বিজ্ঞপ্তি আপনি দেখছেন? অতএব তারা তো চাকরি পাচ্ছে নাকি ওরা সবাই কলেজে চাকরি করছে? তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং দেখা গেছে তারা খারাপ করে না, কারণ মনে হয় ইতিহাস পড়ে কি হবে। তো ইতিহাসে আমরা বলি এটা আজকালকে যে ডিসিশন মেকিং প্রসেস বলা হয়, মডেল বেসড ডিসিশন মেকিং। এন্ড হোয়াট ইজ হিস্ট্রি? হিস্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। যে কোনো সমস্যা একটা পড়লে যে আমরাই মনে করি যে প্রথম পড়ছি, মনে করেন এখন ব্যাংকিং সেক্টরে টাকা ধার নিয়ে ফেরত দেন, আরে লোন নেওয়ার পরে ব্যাংকরাপসি, আপনি মমতাজ তরফদার স্যারের বই পড়ে দেখেন না, এই দেশের মানুষ কখনোই কোনোদিন কারো টাকা ফেরত দেয় নাই। ইতিহাস বলে বহু লোকের টাকা মেরে দেওয়া, বহু চুক্তি ভঙ্গ করা, কাবলিওয়ালার টাকা মেরে দেওয়ার ইতিহাসও আছে। এবং সেইগুলো আপনি ইতিহাস পড়লে দেখবেন যে এই সমস্যা যেগুলো আপনি এখন মোকাবিলা করতেছেন এগুলো নতুন না, ইতিহাসে এগুলোর সলিউশন বিভিন্ন সময় করছে। অর্থাৎ হিস্ট্রি ইজ ভেরি মাচ রিলেভেন্ট উইথ দ্যাট ব্যাংকিং সেক্টর অলসো। যদি আপনি এইভাবে যান, আপনি প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা বলছেন, তা অমিয় কুমার বাগচি, প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, আপনি পড়েন দেখবেন যে এই প্রাইভেট ইনভেস্টমেন্টের যে প্রবলেমগুলো এখন আমরা ফেস করছি, আমরা মোকাবেলা করছি, এগুলো ইতিহাসে বহুবার এই বিভিন্ন দেশগুলো মোকাবেলা করছে। অতএব কখনো কখনো যদি কেউ মনে করে যে আমার একেবারে এই সাবজেক্টটাই এই রিলেভেন্ট চাকরি করতে হবে বা এটাই যথোপযুক্ত, এটা কিন্তু ঠিক না। কারণ ইউনিভার্সিটিতে তাকে এমনভাবে প্রবলেম সলভিং এর জন্য তৈরি করা হয়, সে যে কোনো জায়গায় এটা কাজে লাগতে পারে, তার যদি সৃজনশীলতার বিকাশ করার চেষ্টাটা ওখানে করে দেওয়া হয় জিনিসটা। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি বক্তব্যের সাথে একমত কিনা? আমাদের আরো কয়েকটি শব্দ আছে, যে একটি হচ্ছে যে বাজারমুখী শিক্ষা, তাহলে কোনটা? তারপর আরেকটি হচ্ছে যে মানে আমরা আজকে আপনারা আসবেন বলে আমরা একটি ছোট জরিপ চালিয়েছিলাম, সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আর্টস ফ্যাকাল্টি এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করছেন, হলে থাকছেন, তারা বেশিরভাগই অবসরে বা অপশন না থাকার সময় বিসিএস প্রিলিমিনারি গাইড মুখস্থ করছেন, এরকম আমরা দেখছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে তাদের আসলে খুব বেশি আগ্রহ নাই, যতটা আগ্রহ হলে একটি জায়গা এবং
তারা ডিগ্রির তাদের ব্যাপারে। কাজ নিয়ে থাকুন। আমি অধ্যাপক আইনুন্নের সাথে একটা কথা সূত্র ধরে বলি, আমেরিকায় বড় বড় প্রতিষ্ঠানগুলো সব প্রাইভেট ইউনিভার্সিটি, এই কথাটা সত্য। হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া এগুলো সব প্রাইভেট ইউনিভার্সিটি, আরো বহু প্রাইভেট ইউনিভার্সিটি আছে। জি। আমেরিকায় বরঞ্চ সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ওগুলিকে স্টেট ইউনিভার্সিটি বলা হয়, কারণ গরিবের ছেলেমেয়েরা যেন ওখানে পড়তে পারে। আমেরিকাতে শিক্ষার প্রসার হয়েছে, এটাকে আমরা বলি কোয়ান্টিটি, শিক্ষার গুণগত মান হয়েছে, এটাকে যে কোয়ালিটি বলি। আরেকটা প্রশ্ন আছে ইকুইটি, সব সমাজের সাদা কালো সবাই যেন পড়তে পারে, এই প্রশ্নটা নারী পুরুষ যেন পড়তে পারে, সেইটা রেখেই আমি বলবো এখন যে আমেরিকায় কতগুলি এলিট কলেজ আছে। এই এলিট কলেজগুলিতে যারা পড়ে, লিবারাল আর্টস বলে এটাকে, তারা কি করে? একদম বলছে কি, বলে আমরা প্রেসিডেন্ট তৈরি করি, আমরা সেনেটর তৈরি করি। আপনাকে একটা আমি পাল্টা প্রশ্ন করি আপনার সেই শ্রোতাকে, উচ্চশিক্ষা আমাদের কি কাজে লাগে? তাদের বলছে রাজনীতিবিদরা আমাদের কি কাজে লাগে? ধরুন শেখ হাসিনা আমাদের কি কাজে লাগে? খালেদা জিয়ার কথা বললাম না, উনি ডিগ্রি পাস করেন নাই, কিন্তু যে কাজে লাগে সেইটার নাম হচ্ছে নেতৃত্ব। এটা কেমন করে পাওয়া যায়? সব জায়গায় নেতৃত্ব দরকার, শুধু রাষ্ট্রে নয়। এই জন্য বলছি কি, পলিটিক্যাল লিডারশিপ কি কাজে লাগে, এটা যদি কেউ বুঝতে চায়, আমাদের পুরনো কথা আমরা ইংরেজিতে বলতে না, পারসুট অফ ট্রুথ, সত্যের অন্বেষা, সেইটা হয়তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না জানেন? এটাকে হিউম্যানিটিজ এডুকেশন কি কাজে লাগে? আপনি গ্রামার মুখস্থ করলে কি হয়? আপনি প্রাচীন সংস্কৃত টেক্সট যদি সম্পাদনা করেন তাতে কি উপকার হয়? এই জন্যই বললেন মমতাজুর রহমান তরফদারের কথা, হোসেন সাহিব বেঙ্গল, অথবা অমিয় কুমার বাগচির প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, এইসব বই কি কাজে লাগে? এই প্রশ্ন যদি তাদেরকে আমি করি, তাহলে আমি অস্কার ওয়াইল্ডের একটা ডেফিনেশন আছে, উনি বলছেন সিনিক কাকে বলে। সিনিকের বাংলা অনুবাদ করি আমরা বিশ্বনিন্দুক, হয়তো এটা সঠিক অনুবাদ নয়, এটা গ্রিক শব্দ। তো এইটা সম্বন্ধে বলছেন যে ব্যক্তি সব জিনিসের দাম বোঝে, মার্কেট প্রাইস বোঝে, কিন্তু কোনো জিনিসের মূল্য বোঝে না, ভ্যালু বোঝে না, তাকে সিনিক বলে। তো এই মানেটা হচ্ছে কি, আচ্ছা মার্কেট প্রাইসটা কিভাবে হয়? আমরা বলি কি, যেমন আজকে বাজারে অনেক ইলিশ মাছ উঠেছে, ইলিশের দাম পড়ে যাবে। আমরা বলি যদি সাপ্লাই বেশি হয়, ডিমান্ড কমে যায়, তাহলে এই হয়, দামটা পড়ে যায়। আর বিপরীতটা হয়, আমরা সকলে জানি। এখন প্রশ্ন হচ্ছে, ইলিশের দাম ধরেন 500 নর্মাল থাকে, কখনো আজকে পড়ে গিয়ে 300 হলো, আর দিন বেড়ে গেলে 1000 হলো। এইটা আমি ব্যাখ্যা করতে পারি ডিভিয়েশনটা, কিন্তু 500টা কি করে ব্যাখ্যা করব? সারা বছর যখন যখন আমি এখন টস করলাম, আপনি চাঁদ পড়বে না ফুল পড়বে আপনি বলবেন কি করে? কিন্তু যদি 100 বার করি, তাহলে গড়ে 50 বার, না হলে 51 বার, না হলে 49 বার কোন একটা সাইড পড়বে। দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি, এই ইলিশ মাছ ধরতে জেলেদের যে দিন ব্যয় হয়, যে শ্রম ব্যয় হয়, সেটার ভিত্তিতে একটা লং টার্ম কস্ট আমরা হিসাব করি। এই জন্য বলি, শিক্ষার মধ্যে হঠাৎ করে অমুক এলাকার ডিমান্ড বেড়েছে, সেদিকে লোক সবাই বিবিএ পড়তে চায়। কিন্তু লিবারাল আর্টসের দায়িত্বটা কে নেবে? জাতির দায়িত্বটা কে নেবে? সত্য অন্বেষা বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সেটা। এই জন্য বিশ্ববিদ্যালয় আর 10টা প্রাইভেট ইন্ডাস্ট্রির মতো নয়। এবং আমেরিকায় যেটা স্যার যেটা বললেন আইনুন্নেস স্যার, সেটা হচ্ছে কি, আমেরিকা শুধু সরকার নয়, কর্পোরেশনগুলিও বিপুল পরিমাণ রিসার্চ ফান্ড দেয়। যেমন MIT-র মতো প্রতিষ্ঠান, যেখানে নোম চমস্কির মতো লোক অধ্যাপনা করছেন, পল সেমোসেন অধ্যাপনা করেন, সেখানে আমেরিকার মিলিটারি কন্ট্রাক্ট গবেষণাগুলো সেখানে হয়। এখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমেরিকার যে ডিফেন্স ফ্রন্টিয়ার, তার সাথে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে অংশ। আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে, সত্যি আমি দুঃখের সাথে বলছি, উচ্চশিক্ষা বলতে কিছুই নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের তথ্য হচ্ছে, আমাদের মোট যত ছাত্রছাত্রী ভর্তি হয়, শতকরা 80 জনই আন্ডার গ্রাজুয়েট, মাত্র 20 জন মাস্টার্স লেভেলে ভর্তি হয়। আর PhD লেভেলে যান, শতকরা 1 বলতে পারবেন না আপনি। সত্যি বলতে গেলে বিশ্ববিদ্যালয় আমার জ্ঞান দেয়নি মা, তার প্রতি সম্মান রেখে বলবো, আমাদের বিশ্ববিদ্যালয় ঠিক এখনো বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি। এটা হচ্ছে পেশাগত এবং কারিগরি শিক্ষার কলেজ, আমরা এগুলিকে উচ্চশিক্ষা বলি। উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ এক জিনিস না, যেখানে আমরা ওই যে পুরনো ডেফিনেশন বলি, নতুন নতুন জ্ঞানের অন্বেষণ তৈরি করা। কিন্তু আপনি এই যে বলেন যে তুমি যে কোনো অবস্থাতেই সত্যের পক্ষ অবলম্বন করবা, সত্য ছাড়া তুমি কখনো কারোর সাথে আপোষ করবে না, যেগুলিকে আমরা নৈতিক শিক্ষা বলে থাকি, এইগুলি যেখানে দেওয়া হয় তাকে বিশ্ববিদ্যালয় বলা হয়। আমি শেষ উদাহরণটা দিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সনে শান্তিনিকেতনটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছিলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি একটা ব্রহ্মচর্য স্কুল করেছিলেন 1901 সনে, 20 বছর পর সেটাকে তিনি বিশ্ববিদ্যালয় করেছেন। ঘটনাচক্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছর হয়েছিল, সেটাও সেই বছর। সেইখানে বক্তৃতা দেওয়ার জন্য তিনি প্যারিস থেকে বিখ্যাত ওরিয়েন্টালিস্ট সিলভা লেভিকে নিয়ে আসছেন। সিলভা লেভি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বক্তৃতা দিয়েছেন। আমি উদাহরণ দিই, তিনি তিব্বতী ভাষা শেখার জন্য প্রবোধচন্দ্র বাগচিকে তিব্বতে পাঠিয়েছেন, একটা উদাহরণ দিচ্ছি। এবং চীনে ভাষা শেখার জন্য তিনি ভাতিজাকে ওখানে পাঠিয়েছেন। এই ইটালিয়ান অধ্যাপকদের এনে এঁকেছেন। এই টাকাটা কে দেবে? তখন দিত ফিলান্থ্রপিতে দেওয়া হতো। আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বড় বড় লোকদের দানে গড়ে উঠেছে, সেটার ছাত্র বেতনে গড়ে উঠেছে, কথা ঐতিহাসিকভাবে সত্য নয়। বর্তমানে আমেরিকাতে আবার যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি হচ্ছে, আমি জন্য প্রাইভেট ইউনিভার্সিটি দুভাগে ভাগ করবো। সব ইউনিভার্সিটি প্রাইভেট বললে চলবে না। যেগুলো, যেমন ইয়েল ইউনিভার্সিটির এন্ডাওমেন্ট ফান্ড যারা দিয়েছে, সেখান থেকে 1000 গ্রিক বই
গ্রিক ভাষা এবং ইংরেজি ভাষায় তারা অনুবাদ করেছে। 1000 ল্যাটিন বই যেগুলো আপনার মানে পিঙ্ক কালারে আর ওগুলি গ্রিন কালারে, এইগুলি কারা করেছে? এইগুলি বাজারে এগুলি বিক্রিও হয় না। যেমন প্ল্যাটোর রচনাবলী কেনার জন্য আপনি শত শত লোক পাবেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে না ছাপলে কে ছাপবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলি বর্তমানে যে দুর্দশা হয়েছে সংস্কারের নামে, এইখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শতকরা 90 জন পড়ে, আর লিবারাল আর্টস কেউ পড়ে না। তাহলে জাতির কি হবে? অর্থাৎ বাজারের ডিমান্ড যদি মনে করেন আজকে নগদ যেখানে নারায়ণ মিলবে সবাই তো সেখানে যাবে, কিন্তু একটা দেশকে দাঁড়িয়ে থাকতে হলে আমাদের মাননীয় শ্রোতাদের উদ্দেশ্যে বলি, তাহলে সব জায়গায় যে বন্টন করতে হবে এই জন্যই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হয়। রাষ্ট্র মানে সমাজের যেটা উদ্ভূত শক্তি, যে এই জন্য ট্যাক্সেশনের ভিত্তিতে রাষ্ট্র যদি সবাইকে পড়াশোনার সুযোগ সমানভাবে দিতে পারে, অর্থাৎ বড় লোকদেরকে ট্যাক্স করবে, গরিবেরা পড়বে, কিন্তু গরিবেরা যে বিদ্যা অর্জন করবে সেটার ফল তো সবাই ভোগ করবে। আমরা এই প্রসঙ্গে আবার একটু স্যার আপনাদের কাছে আসতে চাই যে আমরা জানি যে ইউজিসির বার্ষিক প্রতিবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2টি পালা চেয়েছে ইউজিসি। তারা বলছে যদি 2টি পালা হয় তাহলে আমরা বেশি ছাত্র ভর্তি করতে পারবো এবং বিশ্ববিদ্যালয়কে আরেকটু দিতে পারবো। এই ব্যাপারটি নিয়ে আসলে নানা ধরনের আন্দোলন হচ্ছে, নানা ধরনের কথা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের মতামত একটু শুনবো। আপনার শব্দটার জন্য ধন্যবাদ। পালা শব্দটা বলেছেন টার্ম বা সেমেস্টার অনুবাদ হিসেবে অত্যন্ত চমৎকার বলেছেন আপনি। শিফট হয়ে এই যে আবর্তন হবে হচ্ছে দুটো সেমেস্টার। না না, এটা ওটা অন্য জিনিস। রাইট, না ইউজিসি 2টি, না না, কোন বিশ্ববিদ্যালয়ে 3টা আছে আবর্তন, 3টা সেমিস্টার শিফট হয়ে এই যে আবর্তন হবে হচ্ছে দুটো সেমেস্টার। না না, এটা ওটা অন্য জিনিস। রাইট, না ইউজিসি 2টি, না না, কোন বিশ্ববিদ্যালয়ে 3টা আছে আবর্তন, 3টা সেমিস্টার, 2টা করতে বলছে। এটা পালা ব্যবহার কিন্তু সেমেস্টারের অনুবাদ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটিতে 3টা, অর্থাৎ বছরে 3 বার ছাত্র ভর্তি করা হয়, বলা হচ্ছে এখন 6 মাস করে একটা সেমিস্টার হবে। এটা জি। আচ্ছা, এই ব্যাপারে একটু আপনাদের মতামত শুনবো। পাশাপাশি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডিসেম্বর 2016-তে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি গবেষণা করে দেখেছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার হাত বদল হচ্ছে। অন্যদিকে আরো কিছু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে একটা কথা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর আইনুর নিশাত, 2টি বিষয়, একটি হচ্ছে যে 2 পালা চাই ইউজিসি, যেটি আপনাদের কাছে ব্যাখ্যা শুনেছি যে যেটি পাবলিক বিশ্ববিদ্যালয়তে 2 পালা বলতে আমি মনে করেছিলাম যে ডাবল শিফট, যেটি পত্রপত্রিকাগুলি বলছে যে ডাবল শিফট চালু করে শিক্ষার্থীদের বাড়ানোর সুপারিশ করেছে ইউজিসি। সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এখন 3টা টার্ম হয়, 4 মাসের টার্ম, আবার 3 মাসের মতো ক্লাস হয়, আর 1 মাস পরীক্ষা টরীক্ষা ইত্যাদিতে চলে যায়। 3-4 12 মাস। টিচাররাও কোনো বিরতি পান না, ছাত্ররাও কোনো বিরতি পান না। একটা পরীক্ষার থেকে দৌড়চ্ছে আর একটা পরীক্ষাতে, কারণ ক্লাস শুরু হলেই 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যেই ক্লাস টেস্ট শুরু হয়ে যায়, মিড টার্ম এক্সাম আছে। স্যার এটা তো প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছিলেন স্যার। আমি যদি এখানে প্রতিবেদনটা দেখছি সেটার মধ্যে সেটি বলছিল যে ছাত্রদের উন্নত মানের শিক্ষার সুযোগ বাড়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়তে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত তত্ত্বীয় ক্লাস হবে এবং পরের পালাটি হবে হচ্ছে বেলা 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, ব্যবহারিক ক্লাস হবে 8টা থেকে 1টা পর্যন্ত। এটি একটি প্রস্তাব করেছে ইউজিসি। স্যার এটি স্যার এটি কি আপনি সমর্থন করেন যে 2টি শিফট হলে বা দ্বিগুণ সংখ্যক ছাত্রছাত্রী হলে একটু? আমি বুয়েটে ছাত্র ছিলাম যখন 60-এর দশকে, তখন আমাদের একদম পিওর সেমেস্টার ছিল। সেশনাল ক্লাস, ল্যাবরেটরি ক্লাস, ডিজাইন ক্লাস এবং তাত্ত্বিক ক্লাস মিক্সড ভাবে ছিল। এমন না যে সকালবেলা তাত্ত্বিক ক্লাস আর দুপুরবেলা এই ক্লাস, সেটা। এবং আমাদের সপ্তাহে 34 ঘন্টা কন্ট্যাক্ট আওয়ার ছিল। 5 দিন 5-6 30 আর একদিন 4 ঘন্টা। তো এটা দেখা যেতে পারে, বাট এই কথাটা সত্যি যে আমি অবশ্য প্রাইভেট ইউনিভার্সিটিতে সম্প্রতি জড়িত ছিলাম বলে বলতে পারি যে কিছু স্পেস দেওয়া দরকার, ছাত্রদেরও দরকার, শিক্ষকদেরও দরকার। স্যার আপনি কি মনে করেন এভাবে করে কি স্টুডেন্ট বাড়ালে? না না, আমি এটা প্রতিবেদনটা আমার কাছে বোধগম্য না। এটা একটা হতে পারে, প্রথমে বলা হচ্ছে সকালবেলাটা থিওরিটিক্যাল ক্লাসের জন্য, বিকেলবেলাতে তো ছাত্র তো বাড়তেছে না, একই ছাত্র তো। না 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 স্যার, আমি যদি একটু পরিষ্কার করে দিলে মনে হবে স্যার। আমি পরিষ্কার করি যে প্রথম পালার তত্ত্বীয় ক্লাস হবে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে হচ্ছে ব্যবহারিক ক্লাস। আর দ্বিতীয় যে পালা সেটি তত্ত্বীয় ক্লাস হবে বেলা 2টা থেকে সন্ধ্যা 7টা এবং ব্যবহারিক ক্লাস হবে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত। না, একটা তো ইতিমধ্যে যারা ইভিনিং প্রোগ্রাম আছে অনেক ডিপার্টমেন্টে, অনেক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে আছে, তো যারা ইভিনিং প্রোগ্রামে পড়ে তারাও তো আমাদেরই সন্তান স্যার। তো এটা তো অলরেডি যেখানে যেখানে ইউনিভার্সিটি বেশ কিছু ইভিনিং প্রোগ্রাম
না, না, আপনার আমলে শুরু হয়েছে, না, না, আপনার faculty সেগুলো শুরু হয়েছে, সেগুলো কি স্যার? আমি বলছি সেটা এটা হলো ওই যে মার্কেট ডিমান্ড থিওরি স্যার। অনুযায়ী। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যখন যারা আমাদের ফাউন্ডার ফাদাররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করছিল, তখন কিন্তু এটার মধ্যে রাতের বেলা পড়াবে, সেমিস্টার, সিজিপিএ, বিবিএ, এগুলোর জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তৈরি করছিল, যাদের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা একটা তো হলো ব্রিটিশরা এক ধরনের তাদের পছন্দ একটা সাপোর্ট ছিল এটা হওয়ার ব্যাপারে, কিন্তু এই এলাকার লোকজনের উদ্দেশ্য ছিল যে মানুষকে এই এলাকার লোক জেগে উঠবে, জাগিয়ে তোলা। আমি এটাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 100 বছর ঘনিয়ে আসছে, এই কাজটা ভালোভাবে করছে। এই 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 বাঙালি মুসলমান এই এলাকার যা কিছু স্যার, এই জায়গায় আমি একটু আসতে চাই। অর্জন পুরাটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বলতে কিন্তু আমাদেরকে- ঢাকা বিশ্ববিদ্যালয় যারা করছিল তারা সিজিপিএ আর বিবিএ, কম্পিউটার সায়েন্স, যেগুলো পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। স্যার, এইটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব গর্বের কিনা, এই প্রশ্নটি আসলে আলোচনায় আসছে যে 52 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব বলতে 52, 69, 71, 75, 90 এই সালগুলি যে বলা হয়, 90 কেন, 111 এর পরেও তো ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে সেটা সেভ কি একটা করছে। বিশ্ববিদ্যালয়ের জন্য খুব গর্বের হতে পারে কিনা? না, বিশ্ববিদ্যালয় যখন প্রথম তৈরি হওয়ার কথা ছিল, মানে বড়লাট 21 ঘোষণা দিয়েছিলেন 1912 সনে যে ঢাকা একটা বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু সেটা যুদ্ধ ইত্যাদি কারণে অনেকদিন হয় নাই। প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা টাকা 5 লাখ রুপিস সংরক্ষিত রাখা হতো। যখন বিশ্ববিদ্যালয় সত্যি শুরু হলো তখন তার 55 লাখ টাকা জমেছিল, সে টাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় নাই। ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত তখন ছিলেন আইন বিভাগের ডিন, বলা হয় আইন একটা অনুষদ, একটা বিভাগও ছিল। তিনি 1924 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান যে সরকারের এই বেইমানির জন্য, এটা একটা রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় হচ্ছে না। উনি খুবই হতাশ হয়ে চলে গেছিলেন। ইনি একজন বিখ্যাত লেখকও বটে, শরৎচন্দ্রের মতোই মানে সেই সময় বিখ্যাত ছিলেন। তা আমার বক্তব্য আর একটু পিছনে দিয়ে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির উদ্দেশ্য ছিল এটা রেসিডেন্সিয়াল কলেজ হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় এটা বিরোধিতা করেছিল, কারণ সে অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা কমে যাবে। স্যার আশুতোষ মুখার্জি তখন শর্ত দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে 10 মাইলের বাইরে বিশ্ববিদ্যালয় কোনো কলেজের অ্যাফিলিয়েশন নেবে না, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিতে বড়লাটরা তখন বাধ্য হন। এইটা হচ্ছে একটা তথ্যের কারণটা কি? এটাকে তৈরি করা হয়েছিল বিলেতি বিশ্ববিদ্যালয়গুলির অনুকরণে। কেন অনুকরণটা কি? বিলেতি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রস্তুতি ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাদেরকে রাইটার বলতো, পরে যাদেরকে আমরা আইসিএস বলেছি, এই সিভিল সার্ভেন্ট তৈরি করার জন্য। আমেরিকায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আগে, এখানকার জার্মানিতে ফিরে যায়। জার্মানদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফোকাস ছিল পোস্ট গ্রাজুয়েট রিসার্চের দিকে। আমেরিকানরা দুটোকে মিশিয়ে, যেমন ধরেন প্রিন্সটনে, সেখানে আন্ডার গ্রাজুয়েটও থাকবে ব্রিটিশ অনুকরণে এবং জার্মানদের মতো পিএইচডিও থাকবে। এই জন্য প্রিন্সটনে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজে জন ফন নয়মানের মতো গণিতবিদকে নিয়ে গেছে, আইনস্টাইনের মতো বিজ্ঞানীকে নিয়ে গেছে, এই যে কুর্ট গোডেলের মতো ম্যাথমেটিশিয়ানকে নিয়ে গেছে। আমেরিকার গবেষণার যেটাকে বলে ফ্রন্টিয়ার, সেগুলি তারা করেছে। কেন করেছে? তারা ব্রিটিশটাও চেয়েছে, জার্মানটাও চেয়েছে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্রিটিশ মডেলেই। আমরা সিভিল সার্ভিস তৈরি করার চেষ্টা করেছি। প্রফেসর আব্দুর রাজ্জাকের কাছে শুনেছি 1947 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আইসিএস তৈরি করতে পারেনি। এটা অন্য কারণও আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পারতো। আদিতে যখন আইসিএস পরীক্ষা ভারতীয়দের দেওয়ার সুযোগ দেওয়া হলো, তখন বলে বয়স হতে হবে 17 এবং পরীক্ষা যেতে হবে বিলেতে দিয়ে, এবং 6 মাস যেতে লক্ষ্য করেন, সেই পরীক্ষা পাশ করেছিলেন সুভাষচন্দ্র বসুদের মতো লোকেরা, কিন্তু তারা চাকরিতে টিকতে পারেননি। এই ছিল আমাদের মডেল। এখন আপনি যে আগে একটু প্রশ্ন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শুধু গাইড বই পড়ে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তো বিসিএস পড়ার জন্যই, তো সেটা করবেই তো সে। কিন্তু এখন গবেষণার কথা না, আমাদের কি, আমরা যে স্বাধীন হয়ে গেলাম তখন তো স্বাধীন ছিলাম না। আমরা পূর্ব বাংলায় একটা আলাদা প্রদেশ পেয়ে খুব লাফিয়ে উঠেছিলাম। ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ সাহেব খুব খাপিয়ে উঠেছিলেন যে ঢাকাকে একটা রাজধানী করা হলো পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের। সেটা যখন পরে কলকাতার চাপে ভেঙে দেওয়া হলো, তখন তিনি হতাশ হলেন। হতাশ হয়ে 1915 নাগাদ তিনি মারাই গেলেন। কিন্তু তারপরে বিশ্ববিদ্যালয়টা হলেও এটা ঠিক আগের যে অকৃত্রিম বিশ্ববিদ্যালয় নয়। এখন স্বাধীন হওয়ার পর আপনি 52 কথা কেন বলেন? 52, 69 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই নিজেকে তৈরি করেছে। একটা ইংরেজি বই পড়েছিলাম ছোট বয়সে, গর্ডন চাইল্ডের, বলে কি ম্যান মেক্স হিমসেলফ। আমি বলতে ঢাকা ইউনিভার্সিটি মেড ইটসেলফ, সেইটাই আপনার তার নাম নিচ্ছেন। এবং ডক্টর মিজান সেটাকে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গৌরবের বিষয় জ্ঞানে কি অবদান রেখেছে সেটা নয়। আবু মোহাম্মদ হবিবুল্লাহ সাহেব ছিলেন বড় ইতিহাসবিদ। তিনি 1976 সনে এশিয়াটিক সোসাইটিতে একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি বললেন, দেখেন, একটা বই এশিয়াটিক সোসাইটি ছাপছে ইতিহাসের বই, 30 বছরেও 500 কপি বিক্রি হয়নি। তো যে দেশে 30 বছরেও ইতিহাসের একটা জ্ঞানগম্যী বই বিক্রি হতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাগুলো দিয়ে তাকান জরাজীর্ণ, তো সেই দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কেন আপনি বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য গালি দিবেন? না, আমি গালি দিচ্ছি না। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো তখন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে যে প্রসঙ্গটি তোলা হয়েছিল সেটা অনেক সমালোচনার মধ্যে পড়েছিল। ইদানিং আরেকটি সমালোচনার বড় জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হলে জায়গা প্রদান।
আরেকটি বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, যার জন্য একটি বড় অভিযোগ এসছে যে শ্রেণীকক্ষে অশ্লীল চিত্রের মাধ্যমে পাঠদানের অভিযোগে 27 ফেব্রুয়ারি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষককে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি যদিও বলছেন যে সেটি আসলে তার কোর্সেরই অঙ্গ। এই বিষয়গুলি নিয়ে আপনাদের মন্তব্য শুনে আমরা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর আইনুর নিশাত, একটি বিষয় খুব আলোচনা হচ্ছে যে ট্রান্সপারেন্সি আলোচনা হয়েছে, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার হাত বদলের প্রশ্ন। তো শিক্ষক নিয়োগে দর্শকরা প্রশ্ন করছেন যে এর কারণে আমাদের উচ্চশিক্ষা ব্যাহত হচ্ছে কিনা। আরো দুটি বিষয়। আমি বুয়েটের শিক্ষক ছিলাম 26-27 বছর, বিভাগীয় প্রধান ছিলাম, বহু কিছু ছিলাম, ডিএসডব্লিউ এটসেট্রা। আমার জানা মতে বুয়েটে শিক্ষক নির্বাচনে মেধার বাইরে কোনো কিছু নেওয়া হয়নি। এমনকি লেকচারার অ্যাপয়েন্টেড হবে গত বছর ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের সাথে কম্পিট করে পিএইচডিধারীরাও সুবিধা করতে পারেনি। কারণ প্রতি বছর যদি শিক্ষক নিযুক্তি হয় তাহলে ইমিডিয়েট লাস্ট ব্যাচের যারা ভালো তাদেরকেই তোলা হয়েছে। অন্য পাবলিক ইউনিভার্সিটিতে আমি বিশ্বাস করতে কষ্ট হয়। আমি তো মনে করি না যে এই ধরনের কারণ ঘটতে পারে। তবে যদি কমপ্লেন এসে থাকে আমার মনে হয় স্যাররা ভালো বলতে পারবে। আরেকটি বিষয় স্যার একটু আপনি মন্তব্য করবেন কিনা যে বিদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট চরম আকারে, কারণ অনেকেই বিদেশি শিক্ষা নিতে চান এবং ফিরে আসেন না। সংক্ষিপ্ত যদি এটা আমি মানতে রাজি না, কারণ বিদেশি শিক্ষা নিতে কেউ যদি যান স্টাডি লিভ নিয়ে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জায়গায় আরেকজনকে নিযুক্ত করতে পারেন। কাজেই একথা আমি শুনেছি যে ঢাকার বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী কিংবা চিটাগং এখানে শিক্ষক আছেন, কিন্তু এর বাইরে সরকার অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো খুলেছেন বিভিন্ন জেলা শহরে, সেখানে শুনেছি টিচারের স্বল্পতা আছে। কিন্তু এটা তো রিক্রুটমেন্ট প্রসেসে মেধাভিত্তিক নিয়ে নিলেই হয়ে যায়। এটা তো কেন হবে, এটা আমি বুঝি না। না, সেটাই স্টাডি লিভে থাকার কারণে শিক্ষক সংকট হওয়ার আসলে কোনো কারণ নেই। কারণ স্টাডি লিভে যাওয়ার যখন যায় 3-4 বছরের 4 বছরের জন্য যায়, তো সেক্ষেত্রে লিভ ভ্যাকেন্সিতে লোক নেওয়া হয়, এটা হওয়ার সংকট হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, অনেকেই একদিকে যেমন শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন চলছে টিআইবি, যে তাতে টাকা পয়সা হাত বদল হচ্ছে, অন্যদিকে ইউজিসি চেয়ারম্যান টিআইবি জানি না, টিআইবি রিপোর্ট সেখানে স্পেসিফিক যদি বলতো তাহলে হয়তো বলতো মফস্বলে কোথাও এরকম কিছু আছে কিনা। আমি যেটা বলি, আমি 301 জন শিক্ষক নিয়োগ দিচ্ছি আমি আমার বিশ্ববিদ্যালয়ে, এখন 601 জন শিক্ষক। আমাদের যে একটা ক্রাইটেরিয়া সেট করা হয়েছে এটা সো হাই। যেমন আমাদের বলা হয়েছে এসএসসি এসএসসিতে 3.5 এর মধ্যে 4.25 করে পেতে হবে, আর বিবিএতে পেতে হবে 3.85, এখন 3.85। তো আমার ক্যান্ডিডেট হয় 3 জন 4 জন। যে কোনো ডিপার্টমেন্টে বিজ্ঞাপন দিলে 3-4 জনের বেশি বাংলাদেশে ক্যান্ডিডেট হয় না। অতএব এর মধ্যে থেকে সবচেয়ে ভালোরা যারা, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আইনুল স্যার যেটা বললেন, অনেক সময় একজন পিএইচডি টিএইচডি করে চলে আসছে কিন্তু তার রেজাল্ট পিছনের দিকে খারাপ, তো সে হয়তো বাইরে গিয়ে বলে যে আমার পিএইচডি ডিগ্রি থাকা সত্ত্বেও আমাকে নিল না। কিন্তু আমরা সবসময় ভালো ছাত্র বলতে যেটা বুঝি, যার এসএসসি এসএসসি এবং 4টা পরীক্ষায় একটা কম্পিটিটিভ ইয়েতে ভালো পজিশনে আছে, সেটাকে আমরা নিয়োগ দিচ্ছি। এবং আমি অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলতে পারি, এরকম কোথাও কোনো পত্রিকা বা কোনো জায়গায় এরকম রিপোর্টও আমি অন্তত আমার চোখে আসেনি যে অপেক্ষাকৃত কম মেধাবী কাউকে চাকরি দেওয়া হয়েছে। আমাদের এখানে সর্বোচ্চ মেধাবী যে তাকে চাকরি দেওয়া হয়েছে। আর ইট ইজ যত সহজে জিনিসগুলো বলা হয়, কারণ এগুলো প্রেসিডেন্ট কর্তৃক গঠিত, মাননীয় রাষ্ট্রপতি কম্পোজিশন আছে ইয়ের মধ্যে, কেনা সিলেকশন বোর্ডের মধ্যে, এবং বোর্ডগুলো দেশের ওই সাবজেক্টের সবচেয়ে ভালো পণ্ডিত ব্যক্তিরা ওখানে এক্সপার্ট হিসাবে থাকেন। তো কখনো কখনো যদি বিচ্যুত হয়ে থাকে, এটা মফস্বল কোথাও হতে পারে হয়তো, কিন্তু আমি এটাকে জার্নালাইজ করা যাবে না। এটা এত সোজা এবং এটি এত বড় ঘটনাও নয়, পুরো প্রক্রিয়াটা এরকম না। 2-4টা বিচ্যুতি আছে, হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো স্টিল ইট ইজ অন্য যে কোনো রিক্রুটমেন্টের চেয়ে বেটার। ডক্টর সলিমুল্লাহ খান, একটি বড় বিষয় নিয়ে 1 মিনিট আমাদের হাতে সময় আছে, সেটা হচ্ছে যে অশ্লীল চিত্রের মাধ্যমে ক্লাস নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এক শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি বলছেন যে কোর্স ম্যাটেরিয়ালে তিনি যেটি পড়াচ্ছেন, তো সেটির কি একটি মানদণ্ড থাকা উচিত কিনা, বা সেটি
সম্পর্কে আপনি সেটি উনি কি করেছেন আমি জানি না, সে বিষয়ে আমি মন্তব্য করব না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা যে ভিত্তিতে নির্ধারিত হোক না কেন, তাদের চাকরি পাওয়ার পর একটা বড় শর্ত ছিল তাদের টেনিউরের নিশ্চয়তা। অর্থাৎ যেমন সিভিল সার্ভিসের লোকরা যে মনে করে তাদের একটা কর্পোরেট বডি আছে, সহজে কাউকে চাকরিচ্যুত করা যায় না। যদি এত সহজেই চাকরিচ্যুত করা সম্ভব হয় একটা রিপোর্টের ভিত্তিতে, তাহলে এটা বিশ্ববিদ্যালয়ের সমগ্র জীবনের উপর কি প্রভাব পড়বে। ধরুন ওই শিক্ষক কিছু অশ্লীল কিছু দেখিয়েছেন, তাহলে সেটা পরীক্ষা করার জন্য কমিটি নিয়োগ করতে হবে এবং তারপরে তার রায়ের ভিত্তিতে তার চাকরির ভবিষ্যৎ হবে। কিন্তু কোন কোন ক্ষেত্রে, আমরা আগে বলে মোরাল টার্পিটিউড, যে অথবা গ্রোস ইনএফিসিয়েন্সি, এই কারণে কারো চাকরি চলে যেতে পারে, তো সেই শর্তের বাইরে কারো চাকরি দ্রুত খাওয়া, এটার বিপদের চেয়েই বর্তমানে কিন্তু সমগ্র জগতের যে টেন্ডেন্সি, তার সাথে এটা একটা মিল দেখতে পাচ্ছি আমি। আপনি প্রথমে আবুল মাল আব্দুল মুহিতের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন বেতন 5 গুণ বাড়ানো হবে, সেটা একটা জাগতিক টেন্ডেন্সির প্রতিফলন। তিনি নিজে এটার অথর নন। এখানেও আমি বলবো এইটাও একটা অথর নয় যে আমেরিকা একটা প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুলে এক ধরনের শিক্ষক আছে, তাদেরকে বলা হয় প্যারা টিচার্স, অর্থাৎ তাদের কোনো টেনিউর নাই, তাদের বেতনও কম, পরিশ্রমও বেশি, তারা পূর্ণ শিক্ষকের মর্যাদা ভোগ করে না। এখন বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে প্যারা টিচার্সে ভরে হয়ে যাচ্ছে, নির্ধারিত শিল্পের অনুপস্থিতিতে। হ্যাঁ, বিশেষ করে ইয়েতে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো শিক্ষকের টেনিউর নাই, মানে সর্বোচ্চ কন্ট্রাক্ট 5 বছরের দেওয়া হয়, কাউকে 3 বছরের, এবং নরমাল 1 বছর দেওয়া হয়, 1 বছর দেওয়া হয়। স্যার প্রাইভেট মানে এক সেকেন্ড আমি বলি, এটা 10 মোহিত সাহেব যে কথাটা বলছে ওটাকে উনি 5 গুণ না বলে বলা উচিত ছিল স্কুল কলেজে বেতন 100 টাকার নিচে থাকবে না, তাইলে মনে হয় এটা অনেক সহনীয় শোনা যেত। স্যার একটু 5 মন্তব্য গুণে তো 60 টাকা হয়। টেনিউরের ব্যাপারে স্যার আমাদের 2 মিনিটে কথা বলি, যে সেটা 20 হচ্ছে, সেকেন্ড ফার্স্ট হচ্ছে যে সব প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি থেকে এক ফর্মুলায় ফেলবেন না, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বিবেচনা করবেন। আর আমি একমত যে কোনটা অশ্লীল আর কোনটা অশ্লীল নয়, শিক্ষক যখন কিছু ছবি নির্বাচন করেছেন তাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া উচিত ছিল যে এটা শিক্ষার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত কিনা। রাইট। আর লাস্টলি 31 সেকেন্ডে বলবো যে আমি সলিমুল্লাহ সাহেবের সাথে একমত যে শিক্ষাটা যেন শিক্ষার জন্য হয়, লিবারাল আর্টসের প্রতি যেন নজর থাকে। আমি বুয়েটে ছাত্র ছিলাম যখন সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স সবকিছু পড়তে হয়েছে আমাকে। ব্র্যাক ইউনিভার্সিটিতে এথিক্স কম্পালসারি, অঙ্ক কম্পালসারি, ইংরেজিতে এমএ পাস করতে গেলেও অঙ্ক লাগবে। Right. তো সেই দিকে দৃষ্টি দিতে হবে। ডক্টর আইনুল ইরশাদ, ডক্টর মিজানুর রহমান, ডক্টর সলিমুল্লাহ খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।